হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 11 এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। এবার এটা লিখেছিল কে? এটা লিখেছিল হচ্ছে সিস্টার নিবেদিতা। এবার সিস্টার নিবেদিতা লিখেছিল, তাহলে আমাদেরকে প্রথমত সিস্টার নিবেদিতা সম্বন্ধে যা যা জানা যায় তা জেনে নি, তাই না? তাহলে যদি বলি কি নামের? সিস্টার নিবেদিতা। এবার সিস্টার নিবেদিতার যদি বলি আমি আসল নাম, তাহলে সিস্টার নিবেদিতার আসল নামটা তো আমাদের জানতেই হবে, তাই না? তাহলে সিস্টার নিবেদিতার আসল নাম আমরা কিন্তু ক্লাস মানে ছোট থেকে শুনে আসছি, ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ একজন নারী, যে স্বামীজির জন্য ভারতে এসেছিল। তাহলে এর আসল নাম হচ্ছে কি মিস মার্গারেট নোবেল। মিস মার্গারেট নোবেল। তাহলে কি বললাম? মিস এলিজাবেথ এলিজাবেথ মার্গারেট নোবেল। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? ওই জন্য এটা মাথায় রাখা খুবই দরকার। তাহলে আমরা কি জানলাম? সিস্টার নিবেদিতার আসল নাম কি? মিস মার্গারেট নোবেল। এবার যদি বলি সিস্টার নিবেদিতার জন্ম কোথায়, তাহলে কি জানলাম? বার্থ প্লেস, বার্থ। তাহলে জন্ম হয়েছিল কোথায়? আয়ারল্যান্ডে। কোথায়? আয়ারল্যান্ডে। এবার যদি বলি সিস্টার নিবেদিতা কেন বিখ্যাত ছিল, এই ছিল কি স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট বলবো না, ডিসাইপল বলবো। ডিসাইপল। ডিসাইপল মানে কি? ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। কার শিষ্য? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের শিষ্য ছিল। যদি বলি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা কখন হয়েছিল, তাহলে মাথায় রাখবো দেখা হয়েছিল হচ্ছে 1885 সালে লন্ডনের যে শিকাগো সম্মেলন হয়েছিল সেখানে দেখা হয়েছিল, ঠিক আছে? এবার তারপরে মার্গারেট নোবেল ভারতে আসে এবং ভারতের নারী শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, ঠিক আছে? এবার যদি বলি যে সিস্টার নিবেদিতার অটোবায়োগ্রাফির নাম কি, মানে যেখান যেখান থেকে কোশ্চেন আসতে পারে আমি কিন্তু সেগুলো লিখছি, বাকিগুলো দরকার নাই। তাহলে কি সিস্টার নিবেদিতার অটোবায়োগ্রাফি। এবার অটোবায়োগ্রাফি মানে কি? যদি বলি অটো, অটো মানে কি? অটো মানে হচ্ছে নিজে, বলছে নিজের। অটো মানে নিজে, আর বায়ো মানে জীবন, আর গ্রাফি মানে লেখা। তার মানে বায়োগ্রাফি মানে কি হলো? জীবনী। জীবনী। তাহলে কি নিজের জীবনী যখন নিজে লিখবে তখন সেটাকে বলা হবে কি? অটোবায়োগ্রাফি, ঠিক আছে? তাহলে সিস্টার নিবেদিতার অটোবায়োগ্রাফির নাম কি? দা মাস্টার। দা মাস্টার অ্যাজ আই স হিম। তাহলে এটা হচ্ছে কি সিস্টার নিবেদিতার লেখা বইয়ের নাম, অটোবায়োগ্রাফির নাম। এবার এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটাই হচ্ছে কি মানে আসল গ্রন্থ। এটাই হচ্ছে আসল গ্রন্থ। এর 11 নম্বর, 11 নম্বর 11th ইসে। ইসে মানে কি? প্রবন্ধ। এর যে 11 নম্বর প্রবন্ধটা আছে কি না, এই 11 নম্বর প্রবন্ধটাই আমাদেরকে বইয়ে দিয়ে দিয়েছে, যেটা আমাদেরকে দা স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ নামে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ কোথায় থেকে নেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে অ্যান্সার দিতে হবে কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবার কার লেখা? সিস্টার নিবেদিতার লেখা, ঠিক আছে? তাহলে আমরা রাইটারের সম্বন্ধে জানতে পেরে গেলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে কি এই গল্পটা সম্বন্ধে। এটা আসলে গল্প না, এটা কি? এটা হচ্ছে আমার বললাম যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম যে অটোবায়োগ্রাফি, সেখানকার 11 নম্বর ইসেটা হচ্ছে কি দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। এবার তাহলে এবার জানি যে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ যে ইসেটা আছে এখানে, স্বামী সম্বন্ধে তাহলে কাকে বোঝানো হয়েছে? এখানে স্বামী মানে হচ্ছে কি স্বামী বিবেকানন্দ। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? এবার ওয়ারশিপ মানে কি? পূজা। ওয়ারশিপ মানে পূজা করা। এবার কাকে পূজা করা? মাদার। আমরা ভারতে মা কাকে বলি?
মা মানে হচ্ছে কি মা কালী। তাহলে কালী মায়ের যে পূজা করা, তাহলে স্বামী বিবেকানন্দ কি ছিল? মা কালীর ভক্ত ছিল। এবং তার সম্বন্ধে মানে এই যে প্রবন্ধটা আমরা পড়বো এখানে সিস্টার নিবেদিতা বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের তার কালী মায়ের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাকে তুলে ধরবে। ঠিক আছে? তাহলে যদি বলি যে এই গল্পের মধ্যে কি কি আমাদের জানা উচিত, এখানকার কি বলবো, এখানকার খুব গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে কি, যদি বলি থিম, মানে এই যে আহ, প্রবন্ধ যেটা, এর যদি থিম বলি তাহলে এর থিম কি? আমি কিন্তু সেগুলো বলছি যেগুলো পরীক্ষায় আসতে পারে, তার বাইরে কিন্তু আমি কিছুই বলছি না। ঠিক আছে? তাহলে এর থিম হচ্ছে তোমার আহ রামকৃষ্ণের যে শিক্ষা, রাম কৃষ্ণ। এবার যদি রামকৃষ্ণ কে ছিল? রামকৃষ্ণ ছিল হচ্ছে গুরু। কার গুরু? স্বামীর গুরু, মানে স্বামী বিবেকানন্দের গুরু। এবার স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ যে শিক্ষাটা দিয়েছিল সেই শিক্ষারই বিস্তারিত আলোচনা আমরা এর মধ্যে পাবো। ঠিক আছে? তারপরে এর মধ্যে আর কি থিম পাবো? রিলিজিয়াস থিম পাবো। তারপরে আর কি পাবো? স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। এবার তার পাশাপাশি এর মধ্যে আমরা সচরাচর যে ফিলোসফি দেখতে পাবো, এখানে একটা ফিলোসফিও আমরা পাবো, ফিলোজফি বা কি দর্শন। তো এখানে যে দর্শনটা আমরা পাবো সেটা হচ্ছে কি আদ্বৈত, আদ্বৈত বেদান্ত। তাহলে এখানে আমরা যেটা বেদান্ত দর্শন পাবো সেটা হচ্ছে কি অদ্বৈত বেদান্ত। এবার অদ্বৈত, অদ্বৈত মানে কি? এটা আসলে এর মানে হচ্ছে অদ্বিতীয়, অদ্বিতীয়। তার মানে এখানে ব্রহ্ম, এখানে কার কথা বলা হবে? ব্রহ্ম। এই জগতের সৃষ্টি, জগতের ধ্বংস সবকিছুরই একটাই দেবতার অংশ, সেটা হচ্ছে কি ব্রহ্ম, পরম ব্রহ্ম। ঠিক আছে? অদ্বৈত বেদে মানে কোনো মূর্তি পূজা, তারপরে আহ উম, বহু ঈশ্বরবাদকে মানে না। অদ্বৈত বেদান্ত যেটা, এর এই ফিলোসফির অর্থ হচ্ছে যে একটি মাত্র ঈশ্বর, সেটা হচ্ছে ব্রহ্ম, আর সেই হচ্ছে সর্বে সর্বা। আর এর মধ্যে আমরা আরেকটা জিনিসের উল্লেখ পাবো এই গল্পের মধ্যে, সেটা হচ্ছে কি শক্তি। এখানে শক্তি বলতে কি এই জগতের সর্বশক্তিমান যে, ওটা বলা হবে কাকে? কালীকে বলা হবে। ঠিক আছে? তাহলে এই কটা হচ্ছে আমাদের মানে দা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপকে শেখার জন্য আমাদেরকে এই কটা জিনিস জানতে হবে। তাহলে এবার আমরা লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে? এবার যেটা যেটা ওয়ার্ড তোমরা পারবে না সেটা কিন্তু খাতা নিয়ে বসো, নোট করবে। ঠিক আছে? বুঝতে পেরেছি পাইনি? তাহলে এবার দেখো, শুরু হচ্ছে কোথা থেকে? দা স্টোরি থেকে। যদি বলি দা স্টোরি মানে কি গল্প, কিসের গল্প? এই যে অফ মানে কি এর, কিসের গল্প তাহলে? গ্লিমসের গল্প। এবার গ্লিমস মানে কি? আশা করি গ্লিমস মানে জানি না। তাহলে গ্লিমস মানে আমাদেরকে জানতে হবে, গ্লিমস মানে কি ঝলক, ঝলক। তাহলে গ্লিমস মানে কি জানলাম? ঝলক। তাহলে আমি যে ঝলকের গল্প বা যে আভাসের আমরা গল্প, কি বলছে? হুইচ মানে যেটা, এখানে যেটা বলতে কোনটা মাথায় রাখবো যে হুইচ যখনই আমরা দেখতে পাবো কি না, হুইচ বা দ্যাট, এই সমস্ত যে লিঙ্কার বা হু, এগুলো কাকে বোঝাবে? তার জাস্ট আগে যেটা আছে। তাহলে এর আগে কাকে আছে? গ্লিমস। তার মানে কি যে ঝলকের গল্প বা যে গল্পটা আমরা বলছি সেই গল্পের কথা বলছে, যেটা আই। এখানে আই মানে কি? এখানে আই মানে কিন্তু নিবেদিতা। আই মানে কে? আই মানে হচ্ছে নিবেদিতা। ঠিক আছে? কট, কট মানে কি? ক্যাচ থেকে কট এসছে, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছে। তাহলে কি যেটা আমি তুলে ধরেছি কোথায় থেকে? অফ দিস পার্ট অফ স্বামীস লাইফ, বলছে স্বামীর জীবন থেকে যে অংশটার চিত্র আমি তুলে ধরেছি সেটা কি হবে? উড বি হবে সিঙ্গুলারলি। একটা সিঙ্গুলার হয়, একটা প্লুরাল হয়। প্লুরাল মানে কি? মানে ধরে নাও দুজন থাকবে, দুটা জিনিস। তাহলে এখানে দুটা জিনিসের আলোচনা করতে হবে। একটা হচ্ছে স্বামীজি, আর স্বামীজির সঙ্গে কি
মায়ের আলোচনা, ঠিক আছে? তো বলছে যদি আমি স্বামীর সম্বন্ধে বলতে গিয়ে যদি আমি মায়ের সম্বন্ধে না বলি সেটা কিন্তু ইনকমপ্লিট হবে। তাহলে সিঙ্গুলারলি মানে কি জানলাম? মানে শুধু। সিঙ্গুলারলি মানে কি তাহলে? শুধু বা কেবল। তাহলে যদি কেবল আমি স্বামীর জীবনের এই অংশটা নিয়ে আলোচনা করি তাহলে সেটা কিন্তু ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে যাবে। কেন অসম্পূর্ণ থেকে যাবে? ইফ মানে যদি ইট কন্টেইন মানে কি এর মধ্যে থাকা, যদি এর মধ্যে থাকে নো মেনশন, মেনশন মানে কি উল্লেখ করা, যদি এর মধ্যে কোনো উল্লেখ না থাকে, কার উল্লেখ না থাকে? দা অফ হিজ ওয়ারশিপ, তার পূজা, ওয়ারশিপ মানে কি পূজা করা, অফ দা মাদার, যদি তার মায়ের পূজার সম্বন্ধে কোনো বর্ণনা আমি না করি এর মধ্যে, ইনক্লুড মানে কি, কন্টেইন মানে কি বললাম, এর মধ্যে যদি অন্তর্গত না থাকে, তাহলে এর মধ্যে যদি মায়ের পূজার পূজা সম্বন্ধে কোনো কিছু না বলা হয় তাহলে এই যে গল্পটা আমি স্বামীর জীবন সম্বন্ধে বলতে চলেছি সেটা হবে কি একেবারে অসম্পূর্ণ। বলছে তারপর দেখো, স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক ভাবে, তাহলে স্পিরিচুয়ালি মানে কি আধ্যাত্মিক ভাবে, স্পিকিং, স্পিকিং মানে বলা, তাহলে যদি আধ্যাত্মিক ভাবে বলতে যাই তাহলে কি হবে? আই হ্যাভ অলওয়েজ, আমি সবসময় ফেল্ট, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিলাম, আমি সবসময় অনুভব করেছি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে না হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমি অনুভব করেছি যে, দ্যাট মানে কি যে আমি যদি আধ্যাত্মিক ভাবে বলতে যাই তাহলে আমি অনুভব করেছি যে দেয়ার ওয়্যার টু এলিমেন্ট, দেয়ার ওয়্যার টু এলিমেন্ট, আমি দেয়ার এর ব্যবহার কিন্তু শিখেছি। দেয়ার ওয়াজ এ কিং মানে কি একটি রাজা ছিল, তার মানে আমরা এখান থেকে কি জানলাম যে দেয়ার এর কোনো মানে আমরা ইউজ করি না, বাংলা বলার সময় দেয়ার এর মানে আসে না, তাই না? তাহলে কি ছিল, কি ছিল? দুটা এলিমেন্ট ছিল, মানে দুটা উপাদান ছিল। আমি সব আধ্যাত্মিক ভাবে বলতে গেলে আমি অনুভব করেছি যে দুটা জিনিস ছিল, দুটা এলিমেন্ট বা দুটা উপাদান ছিল ইন ইন হিজ কনসিয়াসনেস। কনসিয়াসনেস মানে কি? কনসিয়াসনেস মানে হচ্ছে তোমার কি বলে ওটাকে, সচেতনতা। তাহলে কনসিয়াসনেস মানে আমরা কি জানলাম? কনসিয়াসনেস মানে হচ্ছে সচেতনতা। তাহলে আমি যদি আধ্যাত্মিক ভাবে বলতে যাই তাহলে কি হবে? তাহলে তার মধ্যে, এখানে তার মানে কার? স্বামীজির মধ্যে, স্বামীজির যে কনসিয়াসনেস বা চেতনার মধ্যে দুটা জিনিস আছে, ঠিক আছে? দুটা এলিমেন্ট আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কি পেলাম? কনসিয়াসনেস, তারপরে CIOUSNESS, কনসিয়াসনেস, কার কনসিয়াসনেস? স্বামীর কনসিয়াসনেস, তাই না? এবার স্বামীর কনসিয়াসনেসে কি আছে? দুটা এলিমেন্ট আছে। প্রথম কি বলছে? আনডাউটেডলি, দেখো ডাউট মানে কি সন্দেহ, আর টেডলি মানে তিতভাবে, সন্দেহতীতভাবে, আর আনডাউটেডলি মানে কি অসন্দেহতীতভাবে, বলে তার মানে কি কোনো সন্দেহ ছাড়াই, হি ওয়াজ বর্ন মানে কি জন্মানো, সে জন্মেছিল এ ব্রহ্ম জননী, তাহলে বলছে কি সে জন্মেছিল কিভাবে? সে একজন ব্রহ্ম জননী হিসাবে জন্মেছিল, ব্রহ্ম, হ্যাঁ জননী না ব্রহ্ম জ্ঞানী, এটা উচ্চারণ কি হবে? ব্রহ্ম জ্ঞানী। এবার তাহলে আমাদেরকে জানতে হবে যে ব্রহ্ম জ্ঞানী মানে কি। আমি একটু আগে বললাম যে ব্রহ্ম, ব্রহ্ম কি মানে অদ্বৈত বেদ, যেটা আমি প্রথমে উল্লেখ করলাম না, অদ্বৈত বেদের মধ্যে সবচেয়ে শক্তিমান কে? এই জগতের সৃষ্টি, এই জগতের সবকিছুর ঊর্ধ্বে কে আছে? ব্রহ্ম। ব্রহ্মই হচ্ছে একমাত্র দেবতা। তাহলে ওই ব্রহ্ম জ্ঞানী মানে কি? ব্রহ্ম জ্ঞান বলছে এই ব্রহ্মের সম্বন্ধে জ্ঞান, মানে এই যে জগতের যে আসল জ্ঞান যেটা, যেমন যদি তোমরা বুদ্ধদেব সম্বন্ধে শুনে থাকো তাহলে এটা জানবে যে বুদ্ধদেব কি হয়, বুদ্ধদেব 6 বছর ধরে ধ্যান করে আর তারপরে যে একটা জ্ঞান পায়, নির্বাণা লাভ করে। তাহলে ওই যে জ্ঞান মানে যেটা নিজের মধ্যে থেকে অন্তর থেকে একটা যে এই জগৎ সম্বন্ধে যে আলাদা ধরনের একটা জ্ঞান থাকে, সেই জ্ঞানটা কি অসন্দেহ ভাবে সে যখন জন্মেছিল তার মধ্যে ব্রহ্ম জ্ঞানটা ছিল। তবে কি বলছে? অ্যাজ মানে যেমন, যেমন কি হয়েছে? যেমন রামকৃষ্ণ, এবার একটু আগে বললাম রামকৃষ্ণ কে ছিল? রামকৃষ্ণ ছিল স্বামীজির গুরু, তাই না? তাহলে রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি, সো মানে এত, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারবার,
এত বারবার ইনসিস্টেড মানে জোর দিয়ে বলা, যেটা কি হয়েছে রামকৃষ্ণ পরমহংস এতবার করে জোর দিয়ে বলেছে। তাহলে যদি বলি যে কে বলেছিল যে স্বামীজি ব্রহ্মজ্ঞানের সঙ্গে জন্ম হয়েছে, তাহলে ব্রহ্মজ্ঞানের সঙ্গে যে স্বামীজির জন্ম হয়েছে এটা বলেছিল হচ্ছে তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে, এবার কি বলছে, বলছে when he was only 8, বলছে যখন তার বয়স কত ছিল, মাত্র 8 বছর। কত বছর? 8 বছর। সিটিং অ্যাট হিজ প্লে, প্লে মানে কি খেলা, প্লে মানে খেলা, সিটিং মানে বসে, তাহলে সে তার খেলাই মানে খেলার ছলে বা খেলতে খেলতে বসে বসে হি হ্যাড ডেভেলপড, সে ডেভেলপ মানে উৎপন্ন করে ফেলেছিল বা গড়ে তুলেছিল দা পাওয়ার মানে কি ক্ষমতা, কিসের ক্ষমতা, এন্টার মানে প্রবেশ করার ক্ষমতা, কিসে প্রবেশ করার ক্ষমতা, বলছে সমাধিতে প্রবেশ করার ক্ষমতা। তাহলে এবার আমাদের জানতে হবে যে সমাধিটা কি জিনিস, এগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ড না। তাহলে এখানে সমাধি যেটা, তাহলে আমরা কি জানলাম, সমাধি। তাহলে সমাধি মানে হচ্ছে এমন একটা অবস্থা মানে যেটাকে আমরা কি বলি, মেডিটেশন বলি। সমাধি মানে কি মেডিটেশন, মেডিটেশন। এবার এই মেডিটেশন করতে করতে একেবারে মানে ব্রহ্মজ্ঞান বা একেবারে পুরো মনকে স্থির করে ফেলা, সেই স্থির করে ফেলা যে অবস্থাটা মানে যেটা পরম অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় কি সমাধি। যে যে জায়গাটাতে কিন্তু মানুষ সহজে প্রবেশ করতে পারে না, মানুষ প্রচুর প্র্যাকটিস করে তারপরে এই জায়গাতে হয়তো প্রবেশ করতে পারে, তাও লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন। যে জিনিসটা কি আহ মানে যে জিনিসটা রামকৃষ্ণর মতে স্বামীজি ছোট থেকেই মানে ওই ক্ষমতাটা খেলার ছলেই তৈরি করে ফেলেছিল। তো যদি বলে যে সমাধিতে প্রবেশ করার ক্ষমতা তিনি কত বছর বয়সে পেয়েছিলেন, তাহলে বলতে হবে কি 8 বছর বয়সে। বুঝতে পেরেছি? তবে কি বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস, রিলিজিয়াস মানে হচ্ছে কি ধর্মীয়, আইডিয়া মানে কি চিন্তা, টুয়ার্ড, টুয়ার্ড মানে কি দিকে, টুয়ার্ড হুইচ যার দিকে, হি ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে, ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে, গ্র্যাভিটেটেড যার দিকে সে কি হয়েছে, গ্র্যাভিটি শুনেছি না, গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে কি করে, গ্র্যাভিটি পৃথিবীর দিকে টানে, তাহলে ওইখান থেকে এসছে গ্র্যাভিটি, গ্র্যাভিটেটেড, এটা হচ্ছে একটা ভার্ব। গ্র্যাভিটেটেড মানে কি, গ্র্যাভিটেটেড মানে হচ্ছে টান, আকর্ষণ। তার মানে কি বলছে রিলিজিয়াস আইডিয়াস, বলছে ধর্মীয় যে চিন্তাধারা যার দিকে তার প্রাকৃতিক ভাবেই একটা ঝোঁক ছিল, গ্র্যাভিটেটেড মানে হচ্ছে ঝোঁক ছিল বা টান ছিল, সেটা কি ওয়্যার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেগুলি কেমন ছিল, সেগুলি ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর অ্যান্ড কি ফিলোসফিক্যাল, তাহলে ছোট থেকে আমরা কি জানলাম, স্বামীজির যে ধর্মীয় চিন্তার দিকে ধ্যান ছিল। এবার তার তার মানে মতামতটা কি, যে ধর্মটা কি, ধর্মটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবার যদি বলি অ্যাবস্ট্রাক্ট, আমরা নাউন পড়েছি না, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে অ্যাবস্ট্রাক্ট বিষয় হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটাকে আমরা ধরতে পারবো না, যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, সেই জিনিসটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানে কি তাহলে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত জিনিস, কোনো আকৃতি নেই যার, বিমূর্ত। এবং ফিলোসফিক্যাল মানে হচ্ছে কি দার্শনিক। তাহলে যে ধর্মীয় চিন্তাধারা যার প্রতি সে প্রাকৃতিকভাবেই ঝোঁক মানে ঝোঁক ছিল, যার প্রতি তার যে প্রাকৃতিকভাবে যে ঝোঁক ছিল, সেটা ছিল প্রায় মানে সেটা ছিল কি খুবই বিমূর্ত এবং দার্শনিক সুলভ। তারপরে কি বলছে, দ্য ভেরি রিভার্স, রিভার্স মানে কি উল্টা, রিভার্স মানে উল্টা, বলছে তাদের থেকে উল্টা, অফ দোজ, দোষ যেগুলি, হুইচ আর কমনলি যেগুলো সাধারণভাবে, কমনলি মানে কি সাধারণভাবে, রিফার্ড মানে যেগুলো মানে প্রকাশ করা হয়, যদি বলি রিফার টু অ্যাজ আইডোলেস্ট্রিয়াস, তাহলে এখানে একটা ওয়ার্ড পেলাম, সেটা কি পেলাম, আইডোলেস্ট্রিয়াস। এর মানে কি আইডল মানে হচ্ছে মূর্তি, আইডল মানে মূর্তি, তাহলে মূর্তি পূজা। এর মানে কি আইডলিয়াস, আইডলেট্রাস মানে হচ্ছে মূর্তি পূজা। তাহলে স্বামীজির যে ধর্মীয় চিন্তার দিকে ঝোঁক জন্ম থেকেই ছিল, সেটা কি ছিল একেবারে বিমূর্ত মানে মূর্তি পূজাকে সে পছন্দ করতো না। কিন্তু যেটা কি ছিল একেবারে রিভার্স মানে উল্টা ছিল, সাধারণ যেভাবে মানে সাধারণ মানুষ যে চিন্তাধারাটা
মানে চিন্তাধারায় চলে তার থেকে একেবারে অপোজিট। তো সাধারণ মানুষ কোন চিন্তাধারাটাকে ফলো করে? সেটা হচ্ছে আইডোলাট্রিয়াস, অর্থাৎ মূর্তি পূজা। যেমন আমরা কি করি, প্রত্যেকটা দেবতার একটা মূর্তি পূজা করি, সেই জিনিসটা থেকে স্বামীজির চিন্তাধারা যেটা ছিল, ধর্মীয় চিন্তাধারা, সেটা একেবারে অপোজিট ছিল, একেবারে উল্টা ছিল। ঠিক আছে? তারপরে কি বলছে, ইন হিজ ইউথ, বলছে সে যখন, মানে তার যুবক কালে, অ্যান্ড প্রিজিউমেবলি, তার মানে কি, প্রিজিউম করা মানে অ্যাজিউম করা থেকে প্রিজিউম করা। প্রিজিউম মানে কি, মানে আন্দাজা লাগানো বা গেস করা বা মানে কি বলবো, প্রায়। ঠিক আছে? তার মানে হচ্ছে সম্ভবত, প্রিজিউমেবলি মানে কি হবে, সম্ভবত, বলছে তার যুবক কালে এবং সম্ভবত হোয়েন, যখন, হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত, বা প্রভাবিত বলতে পারি বা দীক্ষিত বলতে পারি। ঠিক আছে? তাহলে ইনফ্লুয়েন্স মানে কি জানলাম, প্রভাবিত, প্রভাবিত। ঠিক আছে? তাহলে এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে দেখো, বলছে তার যুবককালে এবং সম্ভবত যখন সে অলরেডি মানে ইতিমধ্যে কিছু সময় কাটিয়ে ফেলেছে, আন্ডার মানে নিচে, কার অধীনে, আন্ডার মানে অধীনে, কার অধীনে, বলছে ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ। তাহলে শ্রী রামকৃষ্ণর যে প্রভাবের অধীনে সে কিছু সময় যখন কাটিয়ে ফেলেছে, সেই সময় সম্ভবত, বা যখন সে তার যুবক কালে ছিল, হি বিকেম এ ফর্মাল মেম্বার, সে হয়েছিল কি, একজন সদস্য, সে একজন কি হয়েছিল, নিয়মিত। ফর্মাল মানে কি, নিয়মিত। ফর্মাল মানে হচ্ছে নিয়মিত, মেম্বার মানে সদস্য হয়েছিল। কিসের সদস্য হয়েছিল? সাধারণ ব্রহ্ম সমাজ। এবার যদি বলি সাধারণ ব্রহ্ম সমাজ, তাহলে আমার মাথায় হয়তো ইতিহাসের কয়েকটা জিনিস তোমরা শুনে হবা, যে ব্রহ্ম সমাজ যেটা, ব্রহ্ম সমাজ থেকে আলাদা হয়ে কি হবে, সাধারণ ব্রহ্ম সমাজ যেটা তৈরি হবে। সেই সাধারণ ব্রহ্ম সমাজ তোমরা ইতিহাসে পড়েছো, তাই ওটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করছি না। ঠিক আছে? তাহলে সে কি হয়েছিল, নিয়মিত একজন সাধারণ ব্রহ্ম সমাজের সদস্য হয়ে গেছিল। কখন হয়েছিল? যখন সে শ্রী রামকৃষ্ণের কিছুদিনের মানে কিছু সময়ের জন্য অধীনে ছিল, সেই সময়। বলছে কোথায় কোথায়, ইন ইংল্যান্ড, বলছে ইংল্যান্ডে এবং আমেরিকাতে। হি ওয়াজ নেভার নোন টু প্রিচ। প্রিচ মানে কি, জ্ঞান মানে বিস্তার করা বা শিক্ষা দেওয়া। ঠিক আছে? কি বলছে, মানে কি বল, উপদেশ দেওয়া। ঠিক আছে? যখন তিনি কি বলছে, তাহলে যখন তিনি ইংল্যান্ড বা আমেরিকাতে ছিল, সে কখনো কি হয়েছে, প্রচার, প্রিচ মানে প্রচার বলতে পারি। তাহলে প্রিচ মানে কি বলতে পারি, প্রিচ মানে বলতে পারি হচ্ছে প্রচার, প্রিচ। তাহলে প্রিচ মানে কি, প্রচার। তাহলে কি, হি ওয়াজ নেভার নোন, সে কখনো জানা যায়নি, নোন মানে কি, জানা যায়নি, যে সে কি করেছে, প্রচার করেছে। এনিথিং দ্যাট, কোনো কিছু, দ্যাট মানে যেটা, ডিপেন্ডেড বলছে নির্ভর করে, অন আ স্পেশাল ফর্ম, বলছে কোনো কোনো কি, ফর্ম মানে আকৃতি, কোনো মূর্তি বা কোনো আকৃতিকে কোনো প্রচার করেছে। মানে যখন তিনি ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রচার করেছিলেন, এটা কখনো জানা যায়নি যে সে তার প্রচারের মধ্যে কোনো স্পেশাল ফর্ম বা আকৃতির কথা উল্লেখ করেছেন। ঠিক আছে? তারপরে বলছে দ্য রিয়েলাইজেশন মানে কি, বুঝতে পারা। কি বুঝতে পারা? ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, বলছে সে যে শিক্ষাগুলো দিয়েছিল তার মধ্যে ইম্পারেটিভ মানে হচ্ছে কি, খুবই দরকারি বা প্রয়োজনীয়, যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা ছিল, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ব্রহ্মকে বুঝতে পারা। এই যে বললাম না যে ব্রহ্ম জ্ঞান যেটা, তাহলে তার যে কথাগুলো তার মধ্যে কি ছিল, রিয়েলাইজেশন মানে বুঝতে পারা। কি বুঝতে পারা? ব্রহ্মকে বুঝতে পারা বা ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করাটাই ছিল কি, একেবারে ইম্পারেটিভ, মানে একেবারে আহ মানে কি বলবো, লক্ষ্য। অ্যান্ড এই যে অদ্বৈতা বা অদ্বৈত, অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত বেদ বা অদ্বৈত কি দর্শন যেটা, হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, সেটাই ছিল কি তার একমাত্র, অনলি সিস্টেম মানে কি, পন্থা। কিসের পন্থা? ডক্ট্রিন মানে হচ্ছে কি বলবো, মতবাদ। ডক্ট্রিন মানে মতবাদ, তার মতবাদের একমাত্র পদ্ধতি। তাহলে তার মতবাদের একমাত্র পদ্ধতি কি ছিল? ব্রহ্মকে বুঝতে পারাটাই
এবং কি অদ্বৈত বেদ। আর অদ্বৈত বেদ মানে বললাম যেখানে ঈশ্বরকে একটাই ধরা হয়। তবে কি বলছে, দা বেদাস, বলছে বেদ এবং কি উপনিষদ, হিজ সোল, সোল মানে কি শুধু, সোল মানে শুধু বা একমাত্র, কি বলবো একমাত্র। তাহলে কি বলছে, বেদ এবং উপনিষদই হিজ সোল স্ক্রিপচুরাল অথরিটি, তার স্ক্রিপচুরাল মানে হচ্ছে কি লিপিবদ্ধ, মানে যেটা লেখা হয়ে থাকে, ঠিক আছে, আহ এটাই ছিল তার একমাত্র অথরিটি, মানে প্রমাণ্য গ্রন্থ। অথরিটি মানে কি, অথরিটি মানে হচ্ছে প্রমাণ্য, প্রমাণ্য। তাহলে কি ছিল, বেদ এবং উপনিষদই ছিল তার কি কি বলবো স্ক্রিপচার, মানে হচ্ছে গ্রন্থ, স্ক্রিপচার মানে কি গ্রন্থ, প্রমাণ্য গ্রন্থ, মানে সে যে শিক্ষাগুলো দিচ্ছিল সেই শিক্ষার মধ্যে ছিল, ছিল তাহলে কি কি জিনিস ছিল, মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে কি ব্রহ্মকে বুঝতে পারার শিক্ষা, আর কি অদ্বৈত দর্শন সম্বন্ধে যে মতবাদ প্রচার, আর এই সমস্ত মতবাদ প্রচারের জন্য যে সে উপমা ব্যবহার করছিল, বা যে মানে কি বলবো প্রমাণ ব্যবহার করছিল, সেই প্রমাণ ব্যবহার করছিল কোথা থেকে, বেদ থেকে আর উপনিষদ থেকে। তাছাড়া কোনো আইডোলেট্রিয়াস অর্থাৎ মূর্তি পূজার কথা সে বলেনি। তার যে ধর্মীয় শিক্ষাটা ছিল, তার যে ধর্মীয় জ্ঞানটা ছিল, তার যে ধর্মীয় প্রচারটা ছিল, সেটা কি ছিল, বিমূর্ত বিষয় নিয়েছিল, মানে ঈশ্বর হচ্ছে কি বিমূর্ত। আর কোশ্চেন আমরা এখান থেকে কি জানলাম, যে যখন তার 8 বছর বয়স ছিল তখন সে সমাধিতে প্রবেশ করার ক্ষমতা ছিল, যেটা কে বলেছিল, রামকৃষ্ণ বলেছিল। আর সে ছোট থেকে জন্মগত ভাবে কি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী ছিল। ঠিক আছে, এবার চলো তার পরের পার্টটা পড়ি। অ্যান্ড ইয়েট, এবং ইয়েট মানে তা সত্ত্বেও, সাইড বাই সাইড মানে পাশাপাশি, এবং তা সত্ত্বেও পাশাপাশি উইথ দিস এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু এটাও সত্য, দ্যাট যে ইন ইন্ডিয়া ভারতে, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ড, এই শব্দ কোন শব্দ, এই দেখো কোন শব্দ, শব্দ যেটা বলেছে সেটা দেখো মাথাতে ইনভার্টেড কমা দিয়েছে, কারণ এখানে কোনো একটা শব্দকে তুলে ধরেছে, সেই শব্দ বা কোনো যদি লাইনকে তুলে ধরি তখন সেটা হচ্ছে কি ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, আমরা ন্যারেশন চেঞ্জে পড়েছি না। বলছে এবং তা সত্ত্বেও এই জিনিসটার পাশাপাশি এটাও সত্য যে ভারতে ওয়ার্ড যেটা মা শব্দটা ওয়াজ ফরএভার, বলছে চিরকালের, অন হিজ লিপস, মানে ভারতে মানে সে যখন বিদেশে ইংল্যান্ডে এবং আমেরিকাতে স্বামীজি যখন শিক্ষা প্রচার করেছিল, প্রিচ করেছিল, প্রচার মানে কি প্রিচ, PREA, সে যখনই জানলাম প্রচার করেছিল, সেখানে কিন্তু সে অদ্বৈত বেদকে প্রচার করেছিল, কোনো আহ কোনো রকমের মূর্তি বা কোনো রকমের ভগবানের আকৃতিকে সে প্রচার করেনি। কিন্তু যখন তুমি দেখছো ভারতের মধ্যে, যখন মানে মার্গারেট দেখছে ভারতের মধ্যে, তখন বলছে স্বামীজির লিপস মানে কি ঠোঁটে লেগে আছে একটা শব্দ, কোন শব্দটা, মা শব্দটা, মানে স্বামীজির মুখের মধ্যে বা ঠোঁটের মধ্যে লেগে আছে, মানে কি কথা, মানে স্বামীজির মুখ থেকে সব সময় মা শব্দটা বেরাচ্ছেই। হি স্পোক অফ হার, এখানে দেখো সে স্পোক অফ, স্পোকের সঙ্গে স্পিকের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন কি অফ, মাথায় রাখো তো, স্পোকের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন কি হবে, অফ হবে, স্পিক অফ। তাহলে সে সবসময় কথা বলে কি সম্বন্ধে, হার। এখানে দেখো হারের কি হয়েছে, এইচটা বড় হাতের না, তার মানে যখন দেখবা যে কোনো প্রোনাউনের কি না প্রথম অক্ষর বড় হাতের দিব, তার মানে সেটা কোনো ভগবান বা ভগবানের মতন আধ্যাত্মিক শক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে হার মানে কাকে বোঝানো হয়েছে, মাকে বোঝানো হয়েছে, দেখো মায়েরও প্রথম অক্ষর বড় হাতের, আর এই দুটাই শব্দ দেখো প্রথম অক্ষর বড় হাতের, তার মানে এখানে কাকে বোঝানো হয়েছে, মা কালীকে বোঝানো হয়েছে, আর কালী হচ্ছে কি ভগবান, তাই না। এবার যেহেতু ভগবানকে বোঝাবো যখনই, তখনই কিন্তু আমরা প্রথম অক্ষর বড় হাতে দেবো, বুঝতে পেরেছি। তাহলে সে মায়ের সম্বন্ধে বা তার সম্বন্ধে কথা বলে অ্যাজ যেন উই অফ ওয়ান ডিপলি ফেমিলিয়ার, ডিপলি মানে হচ্ছে গভীর ভাবে, ফেমিলিয়ার মানে কি পরিচিত, ইন দ্য হাউস হোল্ড লাইফ, মানে কি হাউস হোল্ড মানে কি মানে আমাদের যে দৈনন্দিন জীবনে, দৈনন্দিন আহ ঘর গৃহস্থীর সঙ্গে, ঘর গৃহস্থীর যে জীবন, সেই ঘর গৃহস্থীর জীবনের সঙ্গে যেন মা জড়িত আছে। মানে সে এত ভালোভাবে বলে, এতবার করে বলে মায়ের কথা, যে মনে হয় মা কোনো জগতের বাইরের জিনিস না, মা মনে হচ্ছে আমাদের খুব খুব পরিচিত। ঠিক আছে, তারপরে হি ওয়াজ কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি মানে কি না থেমে,
মানে এক নিয়তই। প্রি অকুপাইড মানে কি, ব্যস্ত। সে কনস্ট্যান্টলি মানে আহ, চিরন্তই কাকে নিয়ে ব্যস্ত, এই যে হার বড় হাতের এইচ, তার মানে এটা মাকে সম্বন্ধে বলছে। তাহলে এখানে স্বামীজি কাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো? মাকে নিয়ে। বলছে লাইক আদার চিলড্রেন, লাইক মানে মতো, আদার মানে অন্য বাচ্চাদের মতন, অন্য বাচ্চাদের মতন। হি ওয়াজ নট, সে ছিল না। অলওয়েজ গুড, সে সবসময় ভালো ছিল না। মানে অন্য বাচ্চারা কি হয়, সবসময় ভালো থাকে, কিন্তু স্বামীজি কি বলছে, ছোটবেলায় অন্য বাচ্চাদের মতন সবসময় ভালো ছিলেন না। সামটাইমস মানে কখনো কখনো, হি উড বি নটি, নটি মানে কি, দুষ্টু। সে কখনো কখনো কি হতো, দুষ্টু ছিল। অ্যান্ড রেবেলিয়াস, রেবেলিয়াস মানে কি, বিদ্রোহী। রেবেল মানে বিদ্রোহ, আর রেবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী, অ্যাডজেক্টিভ এটা। লাস্টে ও ইউএস থাকলে সেটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে সে কি ছিল, কখনো কখনো সে ছিল দুষ্টু, এবং কি ছিল, বিদ্রোহী ছিল। মানে কোনো কোনো কিছু যেটা সমাজে চলে আসছে, সেই সমাজের জিনিসগুলোকে সে এক কথায় মেনে নিত না। সে কি করতো, কোশ্চেন করতো, সে বিদ্রোহ করতো। ঠিক আছে, কি বলছে, বাট কিন্তু, অলওয়েজ সব সময়, টু হার, কিন্তু সব সময় কার কাছে, সব সময় তার কাছে। এখানে দেখো এইচ বড় হাতে, তার মানে কিন্তু কি বলছে, মায়ের কাছে। তার মানে প্রত্যেকটা বাচ্চা যেমন কি করে, দুষ্টু থাকে না, মানে প্রত্যেকটা বাচ্চা কি থাকে, ভালো থাকে। সরি 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 অন্যান্য বাচ্চার মতন বলছে, অন্যান্য বাচ্চার মতন সেও কি সবসময় ভালো ছিল না। অন্যান্য বাচ্চারা যেমন সবসময় ভালো থাকে না, সেও কিন্তু সবসময় ভালো থাকে না, এটা বলতে চাইছে। ঠিক আছে, বলছে অন্য বাচ্চাদের মতন সে সবসময় ভালো থাকে না। সে কখনো কি হয়, দুষ্টুমি করে, সে কখনো কখনো বিদ্রোহ করে, কিন্তু সবসময় সেটা কার কাছে করে, তার মায়ের কাছে করে। কারণ পাড়ার লোকের সঙ্গে তো করতে পারবে না, সবসময় কি করবে বাচ্চা, তার মায়ের সঙ্গেই দুষ্টুমি করবে, তার মায়ের সঙ্গেই কিন্তু বিদ্রোহটা করবে। মা বলবে খেতে, সে খাবে না, এইসব বিদ্রোহগুলো বাচ্চারা করে। এবার সেই জিনিসটা কিন্তু কি করছে, স্বামীজিও করছে, কিন্তু স্বামীজি কার সঙ্গে করছে, তার এই মায়ের সঙ্গে। মানে এখানে কোন মায়ের কথা বলা হচ্ছে, কালী মায়ের কথা বলা হচ্ছে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার। অ্যাট্রিবিউট মানে কি, অ্যাট্রিবিউট মানে হচ্ছে তোমার চাপিয়ে দেওয়া বা আরোপ করা। অ্যাট্রিবিউট মানে কি বললাম, চাপিয়ে দেওয়া বা আরোপ করা। সে কখনোই, নেভার মানে কি, কখনোই না, সে কখনোই কি করেনি, অ্যাট্রিবিউট করেনি বা চাপিয়ে দেয়নি, এনি আদার, দ্য গুড অর এভিল দ্যাট বিফেল। বিফেল মানে কি, ঘটছে। বিফেল মানে যেটা ঘটবে। ঠিক আছে, বলছে সে কখনোই অন্য কারো উপরে সেটা চাপিয়ে দেয়নি। সেটা ভালো হোক বা খারাপ, সবই কি, যাই ঘটবে সবই কি, তার মায়ের জন্য। অন আ সার্টেন, এক নিশ্চিত ভাবে, সোলেম ওকেশন। সোলেম মানে কি, পবিত্র, মাথায় রাখবা। সোলেম মানে কি, পবিত্র। মানে খাতা নিয়ে বসো তো, যেটা যেটা ওয়ার্ড আমি বলছি না জানা থাকলে পজ করবা, ভিডিওটাকে পজ করবা, করে কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, না লিখলে হবে না। তাহলে সোলেম মানে কি, পবিত্র। ওকেশন মানে কি, অনুষ্ঠানে। বলছে একটা নির্দিষ্ট পবিত্র অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড মানে দায়িত্ব দেওয়া। এন্ট্রাস্টেড মানে কি, দায়িত্ব দেওয়া, সে দায়িত্ব দিয়েছিল। এ ডিসাইপল মানে একটু আগে বললাম কি, শিষ্য, তার একটা শিষ্যকে। সে কি করেছিল, সে দায়িত্ব দিয়েছিল তার একটা শিষ্যকে। এ প্রেয়ার টু হার, এখানে হার মানে এইচ বড় হাতের, মানে মাকে বলছে, কালী মায়ের কাছে কি করার, প্রার্থনা করার। প্রেয়ার মানে প্রার্থনা করার। দ্যাট যে, ইন হিজ ওন লাইফ, তার নিজস্ব জীবনে, হ্যাড অ্যাক্টেড, কাজ করেছে, এক মানে কি, কাজ করেছে, অ্যাজ মানে যেন, এ ভ্যারিটেবল চার্ম, যেটা কি, কাজ করেছে একটা, এখানে তুমি যদি বলো ভ্যারিটেবল মানে হচ্ছে কি, সত্য। ভ্যারিটেবল মানে মাথা কি, সত্য। চার্ম মানে কি বলবো, চার্ম মানে হচ্ছে মন্ত্র। চার্ম মানে লিখে নাও, মন্ত্র। ভ্যারিটেবল মানে হচ্ছে সত্য, মন্ত্র। তাহলে কি বলছে, অন আ সার্টেন বলছে একটা নিশ্চিত পবিত্র অনুষ্ঠানে, সে তার একটা শিষ্যকে দায়িত্ব দিয়েছিল আহ, মায়ের কাছে প্রার্থনা করার, যে যেমন তার নিজের জীবনে সে করেছে, মানে সত্য মন্ত্র পড়ে। মানে সে চায় কি, যে মানে সেও যেমন তার নিজের জীবনে যে মন্ত্রগুলো পড়েছে ভগবানের প্রতি বা মায়ের প্রতি, সেগুলোতে কিন্তু সে মানে ভুল ভুল করে যেমন তেমন করে চালিয়ে দিল তা না। সে এমন করে বলবে যাতে কি হয়, মা শুনতে পাই। ঠিক তেমন ভাবেই
সে তার শিষ্যকেও করতে বলেছিল। ঠিক আছে, তাহলে কি বলছে, এবার দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু হচ্ছে, মানে এটা কি তার মানে মুখের কথা যেটা সেটা তুলে ধরেছে। অ্যান্ড মাইন্ড, এবং কি মনে, হি অ্যাডেড সাডেনলি, সে মানে সে বলতে লাগলো, কি বলতে লাগলো, অ্যাডেড মানে এখানে যোগ করা, এখানে যোগ করা, কিন্তু যখন দেখবা অ্যাডেড লেখা থাকবে কি না, বুঝতে হবে যে বললো। তাহলে সে আরো বললো, সে কি বললো, হঠাৎ করে বললো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার। ফিয়ার্সনেস মানে কি, যেটা হচ্ছে কি, ফিয়ার্সনেস মানে বলতে হলে প্রচন্ড বা উগ্রতা, মানে ভয় সুলভ। তাহলে ফিয়ার্সনেস মানে কি বললাম, প্রচন্ড, যেটা কি ছিল, যে শুনছে, রিসিভার মানে কি, যে মানে প্রাপক, যে পাচ্ছে, মানে ধরে নাও স্বামীজি কথা বলছে তার একটা শিষ্যর সঙ্গে, তাহলে স্বামীজি হচ্ছে কথক, কিন্তু যে পাচ্ছে সে হচ্ছে রিসিভার। তাহলে তার সামনে সেটা কি হয়ে উঠেছিল, একেবারে তার দিকে ঘুরে যখন বলেছিল হঠাৎ করে, তখন সে কি হয়েছিল, একেবারে প্রচন্ড ভাবে চমকে গেছিল, ধরে নাও। মেক হার লিসেন টু ইউ, বলছে মনের মধ্যে, এখানে দেখো প্রথমে বললো অ্যান্ড মাইন্ড, আর তারপরে বাকি বাকি অংশটা বললো এখানে, এই করা হচ্ছে ডায়লগ, মানে কার ডায়লগ, এগুলো স্বামীজি বলছে। এবং মনের মধ্যে মেক মানে শোনাও, হার লিসেন টু ইউ, শুন মানে যাতে কি হয়, তোমাকে শুনতে পাই। হোয়েন ইউ সে ইট, যখন তুমি এটাকে বলবে, মানে যখন তুমি মন্ত্র পড়ছো, তখন মনে মনে এমন করে বলো যেন মা শুনতে পাই। নান অফ দ্যাট, বলছে কোনোটি ক্লিঙ্গিং টু মাদার, কোনোটি কি হবে না, ক্লিঙ্গিং। এবার তাহলে ক্লিঙ্গিং মানে কি, ক্লিঙ্গিং মানে মাথায় রাখবা অবনমন। ঠিক আছে, যাতে কোনোটি যাতে কি না হয়, অবনমন না হয় মায়ের কাছে, এটা রিমেম্বার মানে মনে রাখো, এটা সবসময় মনে রাখো। এবার এখানে একটা গ্রামারের কনসেপ্ট আমি চাইলে চাইলে তোমাকে শিখাতে পারি। দেখো, যদি বলি যে হি মেক ইউ ডু দা ওয়ার্ক, এর মানে কি, যখনই দেখবা মেক দিয়ে শুরু হবে, এখানে মেন ভার্ব কোনটা, মেক, তাই না, এখানে মেক যখন মেন ভার্ব হবে তখন মাথায় রাখবা এটার মানে হচ্ছে কি, বাদ মানে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। কি বলবো, অন্যকে দিয়ে কাজ করানো, অন্যকে দিয়ে কাজ করানো, তার মানে কি হলো, সে তোমাকে কি করালো, করালো কাজটা। তাহলে এখানে কে করলো কাজ, কাজটা করলো ইউ, কিন্তু করালো কে, হি। হি সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না, কে করছে, ইউ করছে, বুঝতে পারলাম। তাহলে আরেকটা লাইন বলো, আই মেড হিম রিড দ্য স্টোরি, তাহলে এখানে মানে কি হবে, আমি তাকে পড়ালাম গল্পটা, তাহলে কি হলো, আমি তাকে গল্পটা পড়ালাম, মানে আমি কি নিজে পড়লাম, নিজে পড়লাম না, আমি তাকে দিয়ে গল্পটা পড়ালাম। ঠিক আছে, আমি তাকে দিয়ে গল্পটা পড়ালাম, তাহলে এটা বাংলা লিখে দিচ্ছি, মাথায় রাখবা, এরকম সেন্টেন্স আসলে এইভাবে বাংলাটা হবে, আমি কি করলাম, তাকে দিয়ে গল্পটা পড়ালাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই সেম জিনিসটা এখানেও এসছে, মেক হার, বলছে তাকে শোনাও তোমার কথাটা, মানে সে মানে তুমি নিজে কি করবা, অন্য কাউকে দিয়ে শোনাবা, হলো না, এই যে মেক হার, তাকে শোনাও তোমার কথাটা, তাকে দিয়ে শোনাও তোমার কথাটা, যখন তুমি বলবা এটাকে। নান অফ দ্যাট ক্লিঙ্গিং টু মাদার, কোনোটাই যাতে কি না হয়, ক্লিঙ্গিং, ক্লিঙ্গিং মানে কি বললাম, অবনমন যাতে না হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। তবে কি বলছে, এভরি নাও অ্যান্ড দেন, বলছে এভরি নাও অ্যান্ড দেন মানে কি, যখন তখন, মানে যে কোনো সময়, নাও অ্যান্ড দেন মানে কি, যে কোনো সময়, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশন, এখানে ব্রেক আউট মানে কি,
ব্রেক আউট মানে ছড়িয়ে ফেলা, মানে জানিয়ে দেওয়া, এখানে কি হবে, জানিয়ে দেওয়া। সে যখন তখন, নাও এন্ড দেন মানে কি লিখে দেবো, যখন তখন, যখন তখন। সে যখন তখন কি করে, নতুন নতুন, ফ্র্যাগমেন্ট মানে কি, টুকরো, ডেসক্রিপশন মানে কি, বর্ণনা, তাহলে কি, বর্ণনার টুকরো নিয়ে, নতুন নতুন বর্ণনার টুকরো সে কি করে, জানিয়ে দেয়। সে যখন তখন কি করে, নতুন নতুন বর্ণনা তুলে ধরে, মানে বর্ণনার এক একটা টুকরো তুলে ধরে। মানে ধরে নাও, স্বামীজি বসে আছে, তার সঙ্গে আশেপাশে অনেক লোক বসে আছে, হঠাৎ করে কি করলো, হঠাৎ করে স্বামীজি শুরু করে দিল কালীর সম্বন্ধে কিছু একটা ডেসক্রিপশন বা বর্ণনা দিতে শুরু করে দিল, যে কালী এরকম, কালী এরকম, বুঝতে পারলাম, মানে কোনো একটা কালীর বর্ণনা শুরু করে দেয়। কি বলছে, এবার বর্ণনাতে আমরা কি কি শুনতে পাই স্বামীজির মুখে, সেটা বলছে দেখো। দ্য রাইট হ্যান্ড, বলছে তার যে রাইট হ্যান্ডটা আছে, তার যে ডান হাতটা আছে, রেইজ মানে কি, তুলে আছে, মানে তুলে আছে, ইন ব্লেসিং, আশীর্বাদ দেওয়ার জন্য। তাহলে মায়ের যে কি ডান হাতটা উঠানো রয়েছে, উঁচু করা রয়েছে, কিসের জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। দ্য লেফট হ্যান্ড, কিন্তু বলছে যে বাঁ হাতটা রয়েছে, সেটা কি, হোল্ড মানে ধরে আছে, কি ধরে আছে, সোয়ার্ড। তাহলে কালীর রাইট হ্যান্ডে কি আছে, তুলা আছে, ব্লেসিং দেওয়ার জন্য, মানে আশীর্বাদ দেওয়ার জন্য, এবং লেফট হ্যান্ডটা কি আছে, সোয়ার্ড ধরে আছে। এবার দেখো আবার ইনভার্টেড কমা শুরু হলো না, তার মানে আবার, আবার হচ্ছে কি, কথা। তাহলে কে বলছে কথাটা, শুনি এবার। হার কার্স ইজ ব্লেসিং, এখানে হার বড় হাতের মানে কি, এখানে কালী মায়ের কার্স মানে কি, অভিশাপ, মাথায় রাখবা, কার্স মানে কি, অভিশাপ, বলছে তার যে অভিশাপটা, ইজ ব্লেসিং, সেটা হচ্ছে কি, আশীর্বাদ। তাহলে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, কার অভিশাপটা আশীর্বাদ, বা এখানে শূন্যস্থান দিতে পারে, যে অভিশাপটাই কি, অভিশাপটাই হচ্ছে কি, আশীর্বাদ, ঠিক আছে। তাহলে এটা কে বলছে, উড বি দা সাডেন মানে হঠাৎ, এক্সক্লেমেশন মানে কি, বিস্ময় প্রকাশ করা, এক্সক্লেমেশন মানে কি, বিস্ময় প্রকাশ করে বলবে, সে বিস্ময় প্রকাশ করে সবাইকে চমকে দিয়ে বলবে যে তার আশীর্বাদটাই হচ্ছে, সরি, তার যে অভিশাপ সেটাই হচ্ছে কি, আশীর্বাদ। দ্যাট যেটা, এন্ডেড, এন্ড মানে কি, শেষ হবে, এ লং রেভারি, যেটা এন্ডেড মানে শেষ করবে, লম্বা বা দীর্ঘ সময়ের, রিভারি, রিভারি মানে কি, ঘুম ঘুম অবস্থা, ঠিক আছে। মানে সবাই ধরে নাও যে গল্প শুনতে 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 মানে একটু অন্য মনস্ক হয়ে গেছে, ঠিক তেমন ওই ওই সময়টাকে বলা হয় কি, রিভারি, ঠিক আছে। ওই সময় হঠাৎ করে যখন বলে ফেলবে স্বামীজি যে তার যে অভিশাপ সেটাই হচ্ছে কি, আশীর্বাদ, সেটা, সেই যে বিস্মিত ভাবে যে কথাটা বলবে, সেটাতে কি হবে, সবার যে ঘুম ঘুম অবস্থাটা সেটা কিন্তু ছুটে যাবে, সেটা সবার কি হবে, ভেঙে যাবে, ঠিক আছে। অর বিকামিং, অর মানে অথবা, বিকামিং মানে কি, হবে, কি হবে, হাফ লিরিক, হাফ মানে অর্ধেকটা, লিরিক মানে কি, ছন্দময়, ইন দা ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, ফিলিং মানে কি, অনুভূতি, তার অনুভূতিটা এমনটাই হবে যেন সে কি হয়ে যাবে, অর্ধেকটা, আহ কি বলবো, লিরিক মানে কি বললাম, এখনই বললাম, লিরিক মানে হচ্ছে উম ছন্দময়। তাহলে সে কি করবে, খুব ছন্দের মতন, একটু গানের মতন করে, অনেক সময় তার যে ইন্টেন্সিটি মানে কি, তীব্রতা, আর ফিলিং মানে অনুভূতি, তার যে অনুভূতির যে তীব্রতাটা আছে সেটাকে সে কি করবে, অনেক সময় গানের মতন করে, মানে গায়ক হয়ে বা ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলবে, কিন্তু পুরোপুরি ছন্দ না, কেমন ছন্দ, হাফ লিরিক, অর্ধেক ছন্দ। এবার দেখো আবার লাইন বলছে, কি বলছে লাইনটা, ডিপ মানে গভীরে, ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, বলছে এখানে হার মানে কি, মা, এই যে বড় হাতের আছে না, তাহলে এখানে কালী মায়ের যে নিজের যে হৃদয় আছে, তারও হৃদয়ের একেবারে গভীরে কি হচ্ছে, ফ্ল্যাশেস দ্য ব্লাড, ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি, ফ্ল্যাশ মানে হচ্ছে ঝটকা বা ঝাপ, মানে ঝলক, কিসের ঝলক, ব্লাড রেড নাইফ অফ কালী, কি হবে, ছিটিয়ে পড়বে, কি ছিটিয়ে পড়বে, লাল নাইফ মানে কি, চাকু, কিসের চাকু, কালির চাকু, বলছে কালির যে চাকুটা আছে সেই চাকু থেকে কি হবে, বা চাকু মানে ছুরি যেটা, ঠিক আছে, সেই ছুরি থেকে কি হবে, লাল রক্ত ঝরবে। কি বলছে এবার দেখো,
ওয়ারশিপার্স, ওয়ারশিপ মানে কি বললাম, পূজা করা। তারপরে দেখো কি বলছে, ইনভার্টেড কমাতে শুরু হয়েছে, তার মানে এটা কি স্বামীজির কথাকেই এখানে কোট করা হয়েছে, অর্থাৎ স্বামীজির কথাটাকেই তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তাই দেখো কি বলছে, ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস অফ ব্লাড, রেড নাইফ অফ কালি। তাহলে দেখো কি বলছে, ডিপ মানে গভীরে, কিসের গভীরে, হার্ট মানে হৃদয়, হৃদয়ের গভীরে। এবার বলছে কার হৃদয়ের গভীরে, এখানে বলছে হার্ট অফ হার ওন, তার নিজের যে হৃদয়। এখানে এখানে কিন্তু হার্ট মানে বোঝানো হয়েছে কি বলতো, এখানে হার মানে হচ্ছে কালী, কালীর যে ভক্তগুলো, কালীর যে পূজারীগুলো, তাদের হার্ট মানে তারাই হচ্ছে কি হার্ট, মানে কালীর হৃদয়কে, কালীর হৃদয় হচ্ছে তারা যারা হচ্ছে কালীর পূজা করে, কালীর যারা উপাসক। তাহলে কালীর যে উপাসক যারা আছে, তাদের হৃদয়ের একদম গভীরে কি আছে, রেড নাইফ অফ কালী, বলছে কালীর লাল রক্তে ভরা, রক্ত ছিটানো চাকু নিয়ে বাস করে কালী। তারপরে দেখো কি বলছে, ওয়ারশিপার্স, ওয়ারশিপ মানে কি পূজা করা, আর আর লাগাতে গেলে যে লোকটা পূজা করে তাদেরকে বলে। তাহলে কি ওয়ারশিপার্স মানে কি যারা পূজা করে তারা, অফ দ্য মাদার বলছে মায়ের যারা পূজারী। তাহলে কি ওয়ারশিপার্স মানে পূজারী, কার পূজারী, মায়ের পূজারী। মায়ের পূজারী হচ্ছে কারা, আর মানে হয় তারা ফ্রম দেয়ার বার্থ, বলছে মায়ের পূজারী তারা জন্ম থেকেই, মায়ের পূজারীরা কি তাদের জন্ম থেকেই, ইন হার ইনকারনেশন অফ দ্য সোয়ার্ড, তারা জন্ম থেকেই তারা কি পূজারীরা মায়ের ইনকারনেশন, ইনকারনেশন মানে হচ্ছে কি অবতার, ঠিক আছে। সোয়ার্ড মানে তারওয়াল, বলছে হাতে তারওয়াল নিয়ে বা হাতে খাড়া নিয়ে যে কালীর যে অবতার, সেই অবতারেই তারা, অবতারকেই তারা পূজারীরা জন্ম থেকে পূজা করে। ফ্রম হিম তার কাছ থেকেই, ওয়াজ গ্যাদার্ড জড়ো করা হয়েছিল, ইন সাচ আ মোমেন্ট এর এই অ্যাজ দিস, অ্যাজ মানে মতো, এই সমস্ত মুহূর্তের মতো, মোমেন্ট মানে কি মুহূর্তের মতন, তার কাছ থেকেই গ্যাদার করা হয়েছিল, অর্থাৎ জড়ো করা হয়েছিল, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড এ সিলেবল অফ আ সার্টেন শর্ট সালম, এটা কি বলতো, পামনা, SALM, ঠিক আছে, সাম উচ্চারণ হবে সাম, সাম মানে হচ্ছে খ্রিস্টানদের মন্ত্র। তাহলে প্রায় সব যে লাইনগুলো, যতগুলো লাইন এবং যতগুলো সিলেবল মানে একটা বাক্যের যে অংশ, যেমন দেখো পাব লিস্ট, তাহলে এখানে কটা আছে, পাব একটা, লিস্ট একটা, আর লিস্ট একটা, দুটা। তাহলে কি মাথায় রাখতে হবে, সিলেবল হচ্ছে একটা শব্দকে একবারে আমরা যতটা উচ্চারণ করতে পারবো সেটাকেই বলা হচ্ছে কি সিলেবল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা যে সিলেবল, যেটা নির্দিষ্ট মন্ত্রের যে সার্টেন মানে নির্দিষ্ট, ছোট, স্পাম মানে খ্রিস্টানদের যে মন্ত্র, সেই মন্ত্রগুলোই যেগুলো আমি জড়ো করেছিলাম তার কাছ থেকে, মানে আমি সংগ্রহ করেছি কার কাছ থেকে, স্বামীজির কাছ থেকে, মানে কি করেছে মার্গারেট নোবেল স্বামীজির কাছ থেকে প্রত্যেকটা লাইন এবং সিলেবলে যে মন্ত্রগুলো জড়ো করেছে সেগুলোকে কল্ড মানে বলা হয় ভয়েস অফ মাদার, সেগুলোকে মায়ের আওয়াজ বলা হয়, মায়েরই আওয়াজ বলা হয়। হুইচ মানে এই আওয়াজটা যেটা বলা হয় সেটাকে, হুইচ মানে যেটা, কোনটা, তাহলে মায়ের আওয়াজটাকে, আই রোট আমি লিখেছিলাম, এবং পাবলিশড এবং কি করেছিলাম, পাবলিশ করেছিলাম, অ্যাবাউট দিস টাইম ওই এইবার আমি প্রকাশ করেছি। তার মানে কি প্রত্যেকটা কথা যেগুলো আমি তার কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে শুনেছি, সেই সবই হচ্ছে কি মায়ের কথা, সেগুলোকে আমি লিখেছি এবং প্রকাশ করেছি। তারপর দেখো আবার ইনভার্টেড কমার মধ্যে, মানে এটা হচ্ছে কি স্বামীজির কথাটাকেই এখানে এলিজাবেথ তুলে ধরেছে। আই ওয়ার্শিপ মানে পূজা করা, আমি পূজা করি, দ্য টেরিবল, টেরিবল মানে ভয়ানক, তাহলে আমি পূজা করি, কার পূজা করি, ভয়ানকের পূজা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, কন্টিনিউয়ালি মানে না থেমে, সে ক্রমাগতই বলতে থাকে, এবং একবার, ওয়ান্স মানে একবার, আবার দেখো কি বলছে, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট অল উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, এটা হচ্ছে কি একটা মিস্টেক বা এটা হচ্ছে ভুল হবে
যদি তুমি ধরো যে প্রত্যেক মানুষ শুধু প্লেজার মানে কি আনন্দ, মোটিভ মানে লক্ষ্য, তো এটা ভুল হবে যদি তুমি মনে করো যে প্রত্যেকটা মানুষই এখানে আনন্দ উপভোগ করাই হচ্ছে লক্ষ্য। এটা হচ্ছে কি ভুল, মানে কি প্রত্যেকটা মানুষ শুধু আনন্দ উপভোগ করতে আসে না, আনন্দ ছাড়াও দুঃখ কষ্ট এগুলোকেও অনুভব করতে আসে। কোয়াইট অ্যাজ মেনি বলছে অনেকেই আছে, কোয়াইট মানে প্রায়, অ্যাজ মেনি মানে অনেকে, আর বর্ন জন্ম হয়েছে, টু সিক, সিক মানে কি খোঁজা, তাহলে কি অনেকেই আছে যাদের জন্ম হয়েছে কি খোঁজার জন্য, কি পেইন। তাহলে মাথায় রাখবো একটা ফিক্সড প্রিপোজিশন পেলাম কি সিক এর পরে কি, সিক এর পরে আফটার হয়, ঠিক আছে, সিক এর পরে কি হয় আফটার। তাহলে অনেক মানুষই আছে যাদের জন্ম হয়েছে কি কষ্টকে খোঁজার জন্য, মানে তারা জীবনে কি খুঁজে, শুধু কষ্ট খুঁজে। লেট আস, লেট আস ওয়ার্শিপ মানে পূজা করি, দ্য টেরর ফর ইটস ওন সেক, তার নিজের জন্যই আমরা কি করব, ভয়ানককে পূজা করব। টেরর মানে কি ভয়ানক, টেরর মানে হচ্ছে ভয়ানক। এবার মাথায় রাখবা যখনই দেখবা কোনো শব্দ শুরু হচ্ছে মানে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে লেট আস দিয়ে, তাহলে মাথায় রাখবো বাংলাতে হবে চলো, ঠিক আছে, চলো দিয়ে শুরু হবে। তাহলে চলো আমরা কি করি, পূজা করি, চলো আমরা পূজা করি তার নিজের জন্য ভয়ানকের পূজা করি। তাহলে চলো আমরা ভয়ানকের পূজা করি তার নিজের জন্য। সেক মানে নিজের জন্য, ওন মানে নিজের, আর সেক মানে জন্য। হি হ্যাড তার ছিল, হোল হার্টেড মানে কি পুরো মন থেকে, কন্টেম্পট মানে কি ঘৃণা বা হেট, তাহলে কি তার কি ছিল, ঘৃণা ছিল কিসের প্রতি, ফর হোয়াট হি রিগার্ডেড, যাকে সে মনে করতো, রিগার্ড মানে কি মনে করতো, অ্যাজ স্কুইম, স্কুইমিং, স্কুইমিসনেস কি বলতো, স্কুইমিসনেস। এবার স্কুইমিসনেস মানে কি, স্কুইমিসনেস মানে হচ্ছে তোমার কি বলে, যেটা সহজেই আপসেট হয়ে যায়, মানে কি সহজেই, যাকে আম, কি বলবো, যে সহজেই আপসেট হয়ে যায় বা যার সহজেই মন খারাপ হয়ে যায়, ঠিক আছে, মানে কি বলতে পারি যে অসংবেদনশীল। অর মকিসনেস বা কি মক করা বা ইয়ার্কি করা বা ন্যাকামি করা, ঠিক আছে। তাহলে সে একেবারে মন থেকে ঘৃণা করত এবং সেই জিনিসগুলোকে সে কি মনে করত, ন্যাকামি মনে করত, এবং সহজেই যে কি বলবো অসংবেদনশীল মনে করত, ঠিক আছে। তাহলে স্কুইমিসনেস মানে লিখে নাও অসংবেদন, অসংবেদনশীল, অসংবেদনশীল। তাহলে সে এগুলিকে অসংবেদনশীল এবং ন্যাকামি মনে করত এবং সেগুলিকে সে মন থেকে ঘৃণা করত। কোনগুলোকে, হি ওয়েস্টেড সে নষ্ট করেছে, ফিউ, ফিউ ওয়ার্ডস অন মি আমার, আমার জন্য, অন মি মানে হচ্ছে আমার জন্য, সে কিছু ওয়ার্ডও নষ্ট করেনি, মানে সে কোনো কথাই বলেনি। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি বলি যে এ ফিউ, এ ফিউ মানে কি বলতো, এ ফিউ মানে হচ্ছে কিছু, মনে থাকবে। কিন্তু যদি বলি শুধু ফিউ, ফিউ মানে কিছু না, মানে একেবারেই নাই, কিছু নাই, বুঝতে পারলাম, মানে নেগেটিভ। ফিউ হচ্ছে কি নেগেটিভ, আর এ ফিউ মানে হচ্ছে কি মানে অল্প হলেও আছে। তাহলে এখানে কি বলছে, হি ওয়েস্টেড সে নষ্ট করেছে, এখানে দেখো শুধু ফিউ আছে, তার মানে কি সে নষ্টই করেনি কোনো ওয়ার্ড বা শব্দ বা কোনো কথা, আমার জন্য সে কোনো কথাই কথা বলে সময় নষ্ট করেনি। হোয়েন যখন, আই কেম টু হিম আমি তার কাছে এসে গেছি, আমি তার কাছে এসেছিলাম, উইথ মাই ডিফিকাল্টিস আমার একটা সমস্যা নিয়ে, অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস বলছে কিসের সমস্যা নিয়ে, অ্যানিমাল মানে হচ্ছে পশু, আর স্যাক্রিফাইস মানে হচ্ছে কি বলিদান, বলছে পশু বলি ইন দ্য টেম্পল বলছে মন্দিরে, মন্দিরে যে পশু বলি হচ্ছে এই সমস্ত সমস্যা নিয়ে যখন আমি তার কাছে গেছিলাম বা এসেছিলাম, তখন সে কিন্তু আমার জন্য কোনো কথাই নষ্ট করেনি। হি মেড নো রেফারেন্স সে কোনো রেফারেন্স মানে হচ্ছে কোনো বই থেকে তুলে যে কোনো শ্লোক বলবে বা কোনো প্রমাণ দিবে, তাহলে সে কোনো প্রমাণই দেয়নি, যেটা অ্যাজ হি মাইট হ্যাভ ডান। দেখো মাইট আছে তো মোডাল ভার্ব আমরা জানি, তারপর দেখো হ্যাভ লাগিয়েছি, তার মানে কি পাস্টে মানে কোনো কিছু হয়তো করতে পারতো কিন্তু করেনি।
তাহলে কি যেমনটা সে চাইলেই করতে পারতো, সে কোনো রেফারেন্সই ব্যবহার করেনি, সে কোনো উদাহরণই দেয়নি, যেমনটা সে চাইলেই করতে পারতো। টু দ্য ফ্যাক্ট, এই সত্যি যে, ফ্যাক্ট মানে কি সত্যি, দ্যাট যে মোস্ট অফ আস বেশিরভাগ আমরা, লাউডলি বলছে খুব জোরে, অ্যাজ উই মে অ্যাটাক দিস, আমরা হয়তো এই জিনিসটাকে কি করব, বিরোধ মানে অ্যাটাক মানে তো আঘাত করা, কিন্তু এখানে হচ্ছে বিরোধিতা করব। বলছে বেশিরভাগ মানুষই যেমন ভাবে আমরা এটার বিরোধিতা করব, সে কিন্তু চাইলেই করতে পারতো, কিন্তু সে আহ, কোনো বিরোধিতা করেনি। হ্যাভ নো হেজিটেশন, হেজিটেশন মানে কি দ্বিধাবোধ, তার কোনো দ্বিধাবোধ ছিল না। ইন অফারিং, বলছে অফার মানে কি দেওয়াই, অ্যানিমাল স্যাক্রিফাইস অর্থাৎ পশু বলি, টু আওয়ার সেলভস, বলছে আমাদের মতন মানুষের মানে সাধারণ মানুষ, যেটা খুব মানে একদম গর্বের সঙ্গে লাউডলি মানে চিৎকার করে বলি এবং গর্বের সঙ্গে আমরা নিজেদের জন্য যখন পশু বলি দিই, সেটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এটা নিয়ে সে কোনো রেফারেন্সই দিল না, যেমন আমরা সবাই করতাম। কি বলছে, হি অফার্ড, সে দিল নো আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি, মানে হচ্ছে তর্ক, সে কোনো তর্কই দিল না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা সে খুব সহজেই করতে পারতো। রিগার্ডিং, রিগার্ডিং মানে কি জড়িত, কিসের সঙ্গে জড়িত, দ্য ডিগ্রেডেশন, বলছে অবনমন, ডিগ্রেডেশন মানে কি কোনো কিছু নিকৃষ্ট হয়ে যাওয়া, কোনো কিছু অবনমন হয়ে যাওয়া, কোনো কিছুর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। বলছে অবনমন, কিসের অবনমন, বলছে বুচার, বুচার মানে কি যে মাংস কাটে তাকে বলে বুচার, মানে কসাই। অ্যান্ড দ্য, অ্যান্ড দ্য অ্যান্ড দ্য স্লটার, স্লটার মানে হচ্ছে বলি দেওয়া বা কাটা, স্লটার মানে কি কাটা, হাউস মানে হচ্ছে যেখানে পশুকে কাটা হয়। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, বলছে আন্ডার মানে অধীনে, কিসের অধীনে, আমাদের আধুনিক যে পদ্ধতি, বলছে আমরা যে আধুনিক হয়েছি, এই আধুনিকতার ভিতরে আমাদের মধ্যে যে অবনমন ঘটেছে, আমাদের যে অবনমন ঘটেছে, কিসের অবনমন ঘটেছে, এই যে বলিদান মানে যারা কসাই এবং যারা কসাই মানে বাড়ি যেটা যেখানে মাংস কাটা হয়, সেই জায়গার যে অবনমনটা ঘটেছে, সেই সমস্ত নিয়ে সে কোনো কথাই কিন্তু বললো না, সে যেটা চাইলেই খুব সহজেই করতে পারতো। ঠিক আছে, তার মানে বলছে যে কোনো ধরনের মাংস কাটছি, এবার মাংস কেটে নিজে খাচ্ছি, সেখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যখন সেটা পূজাতে দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানুষের বেশিরভাগের কি হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষই করছি, অ্যাটাক করছি বা বিরোধিতা করছি। কিন্তু স্বামীজি এই জিনিসটাকে পছন্দ করতে পারছে না, ঠিক আছে। স্বামীজি বলছে যে মানুষ যেটা করতে পারছে এটা কেমন কথা, কিন্তু এই সম্বন্ধে কিন্তু স্বামীজি মানে চাইলে বলতে পারতো, কিন্তু এই কথাগুলো সে বলেনি, এই কথাগুলো নিবেদিতা নিজে থেকে বুঝে বলছে, ঠিক আছে। তারপরে দেখো এবার ইনভার্টেড কমা, তার মানে আবার লাইন শুরু হচ্ছে যেটা স্বামীজির কথা। হোয়াই নট আ লিটিল ব্লাড, বলছে হোয়াই মানে কেন, এ লিটিল, এই যে একটু আগে বললাম না ফিউ, তাহলে দেখো এ লিটিল, এ লিটিল মানে হচ্ছে কি অল্প, এ লিটিল মানে হচ্ছে অল্প, কিন্তু যদি শুধু লিটিল হয়, শুধু লিটিল মানে হচ্ছে একদম নেই, একদম নেই, মনে থাকবে। তাহলে এখানে কি বলছে, এ লিটিল বলছে একটু রক্ত, ব্লাড যদি ঝরে, কেন ঝরবে না, একটু রক্ত ঝরলে কি সমস্যা, কেন ঝরবে না একটু রক্ত। টু কমপ্লিট দ্য পিকচার, বলছে এখানে পিকচার যেটা বলছে এই ছবিটাকে পূর্ণ করার জন্য একটু রক্ত ঝরলে কি সমস্যা, এই লাইনটার কিন্তু মানে দাগ দিয়ে রাখো, এখানে একটা খুব গভীর মিনিং আছে। সেটা কি, যে বলছে যখন আমরা নিজেদের খাওয়ার জন্য আমরা পশু বলি দিতে পারি, তাহলে পূজার জন্য যদি একটু পশু বলি হয়ে যায়, তাহলে কি হবে, এতটা তো রক্ত ক্ষয় হয়েছেই, তাহলে যদি আরেকটু রক্ত ক্ষয় হয়ে যায়, তাহলে কি হবে, ছবিটা আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না। যখন পূজার জন্য একটু যদি রক্ত বলি হয়ে যায়, কোনো সমস্যা নাই, খাওয়ার জন্য তো বলি হচ্ছেই, ঠিক আছে। তাহলে এই এক সাইডে হবে আর এক সাইডটা রক্ত বলি হবে না, তাহলে ছবিটা কেমন অপূর্ণ থেকে যাবে। তো বলছে যে দু সাইডেই রক্ত বলি হোক, কি সমস্যা আছে, তাহলে কি হবে, তাহলে পিকচারটা, এই ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে পিকচার মানে ছবি বোঝাচ্ছে না, ঠিক আছে, সমাজের কথা বোঝাচ্ছে। তাহলে কি বলছে, ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন, যখন
অবজেকশন মানে কি, আমার যে অবজেকশন করেছিলাম, আমি যে কমপ্লেন করেছিলাম, আমি যে বিরোধিতা করেছিলাম যে মন্দিরে কেন পশু বলি হচ্ছে, এই জিনিসটা নিয়ে যে আমি যখন সমস্যায় পড়েছিলাম এবং বিরোধিতা করেছিলাম, সেই বিরোধিতাটা নিয়ে আমি তার সঙ্গে যখন কথা বলেছিলাম, সে কোনো কথাই বলেনি, সে কোনো কথাই নষ্ট করেনি তার মুখ থেকে, শুধু সে একটা ডাইরেক্ট রিপ্লাই দিয়েছে। রিপ্লাইটা কি ছিল, এই যে এটা, যে একটু কমপ্লিট করার জন্য পিকচারটা একটু যদি রক্ত বলি হয় তাহলে কোনো সমস্যা নাই। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল মানে হচ্ছে যথেষ্ট, ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যার সঙ্গে, এবং এটা ছিল কি যথেষ্ট সমস্যার সঙ্গে আমি, দ্যাট আই এলিসিটেড মানে রপ্ত করা বা পাওয়া, যেটা আমি পেয়েছিলাম ফ্রম হিম তার কাছ থেকে। তাহলে এটা ছিল একটু যথেষ্ট কষ্টকর ছিল এটা জানতে পারাটা, যেটা আমি তার কাছ থেকে জানতে পেরেছিলাম। এবং ফ্রম অ্যানাদার ডিসাইপল, এবং অ্যানাদার মানে আরেকটা, ডিসাইপল মানে শিষ্য, অফ শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণর আরেকটা শিষ্যর কাছ থেকে যেটা আমি জানতে পেরেছিলাম সেটা ছিল মানে স্বামীজির কাছ থেকে, এবং স্বামীজি রামকৃষ্ণের আরেকজন শিষ্যর কাছ থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা ছিল একটু যথেষ্ট কষ্টকর, যথেষ্ট একটু কঠিন ছিল। এবার বলছে যে আরেকটা ডিসাইপল যেটা ছিল, সে কি ছিল, সিটিং নেয়ার, নেয়ার মানে কাছে, বসেছিল কোথায়, কাছাকাছিতে। এবার বলছে এটাই ছিল কি, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, বলছে বাস্তবিক সত্য, ফ্যাক্ট মানে সত্য, অ্যাকচুয়াল মানে বাস্তবিক, অফ দ্য মোর অস্টিয়ার মানে কঠোর, সাইড অফ কালী ওয়ার্শিপ, বলছে কালী পূজার যে আরও কঠোর যে দিকটা আছে, সেই জিনিসটার যে আসল সত্য, সেটা আমি রামকৃষ্ণর একজন শিষ্য যে পাশে বসেছিল এবং স্বামীজির কাছ থেকে যখন জানতে পেরেছিলাম, সেটা ছিল যথেষ্ট কঠিন। এবার বলছে ওই দিকটা, দ্যাট সাইড ওই দিকটা, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড মানে কি, ছাড়িয়ে যাওয়া, যেটা কি হয়েছে, ছাড়িয়ে গেছে, দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যদের যে বলিদান সেটাকেও ছাড়িয়ে গেছে। তাহলে কি বলছে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, হাউএভার যদিও, দ্যাট যে, হি হ্যাড নেভার টলারেটেড, সে কখনোই টলারেট অর্থাৎ সহ্য করা, সে কখনোই সহ্য করেনি, দ্য ব্লাড অফারিং বলছে রক্ত বলিদান দেওয়া, কমনলি সাধারণত, মেড টু দ্য ডিমন হু অ্যাটেন্ড দ্য কালী, অ্যাটেন্ড মানে কি পাশে দাঁড়ানো, অ্যাটেন্ড মানে হচ্ছে পাশে দাঁড়ানো, অ্যাটেন্ড অন মানে হচ্ছে পাশে দাঁড়ানো, তাহলে কি ডিমন মানে হচ্ছে দৈত্য, যে দৈত্যগুলো থাকে, যে রাক্ষসগুলো থাকে যেগুলো কালীর পাশে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য যে রক্তটা বলিদান দেওয়া হয় সেটা কি কখনোই সে সহ্য করেনি। তারপরে দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, দিস ওয়াজ এটা ছিল, সিম্পল মানে সাধারণতই, এটা ছিল সাধারণতই একটা কি, ডেভিল অর্থাৎ শয়তান, আর ওয়ার্শিপ মানে পূজা করা। তাহলে তাহলে কি হলো, এটা ছিল সাধারণভাবেই বা সত্যি সত্যি কি একটা দৈত্যকে পূজা করা। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কাছে এই সমস্ত জিনিসের জন্য কোনো জায়গা নেই। তারপর দেখো কি বলছে, হিজ ওন এফোর্ট, বলছে তার ওন মানে নিজস্ব, এফোর্ট মানে প্রচেষ্টা। আমি বারবার করে বলছি, যেগুলো ওয়ার্ড জানবা না সেই ওয়ার্ডগুলো কিন্তু খাতা নিয়ে বসো, লিখে নেবা, ঠিক আছে? তাহলে কি বলছে, তার নিজস্ব যে প্রচেষ্টা, বিং মানে কি ছিল বা হওয়া, কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগত, টু ব্যানিশ মানে শেষ করার, ফেয়ার মানে ভয়, অ্যান্ড উইকনেস মানে ক্লান্তি বা কি বলবো, ক্লান্তি, তো উইকনেস মানে ক্লান্তি, ফ্রম হিজ ওন কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে কি, কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, তার যে প্রচেষ্টাটা ছিল সেটা সেটা সে কি বলবো, সে অবিরাম প্রচেষ্টা করতো বা সে অবিরাম চেষ্টা করতো ভয় এবং ক্লান্তিকে তার চেতনার মধ্যে থেকে সরিয়ে দেওয়ার, এবং শিখার চেষ্টা করতো কি করে রেকগনাইজ মানে চিনে নেওয়া যায়, দ্য মাদার, এখানে দেখো সবটি বড় হাতের, মানে এখানে খুব জোর দিয়ে বুঝিয়েছে, এখানে মা কালীকে খুব জোর দিয়ে বুঝিয়েছে, চিনে নেওয়ার, কি করে চিনে নেওয়া যায় সেই শিক্ষাটা পাওয়ার জন্য সেই প্রচেষ্টাই সে করেছিল, অ্যাজ ইনস্টিংটিভলি, ইনস্টিংটিভলি মানে হচ্ছে নিজে নিজেই। তাহলে চিনে নিবে, কীভাবে চিনে নিবে, নিজে নিজেই চিনে নিবে। কিসের মধ্যে চিনে নিবে মাকে, এভিল মানে খারাপ, টেরার মানে হচ্ছে ভয়, সরো মানে দুঃখ, অ্যান্ড অ্যানহাইলেশন মানে কি ডিস্ট্রাকশন মানে ধ্বংস, বলছে ধ্বংস, ভয়,
দুঃখ, এই সমস্তর মধ্যেই মাকে চিনে নিতে শিখতে হবে। আর কি করতে হবে? যেমনভাবে অ্যাজ মানে যেমন, ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, ঠিক তেমনভাবে যেমনভাবে আমরা মিষ্টি এবং আনন্দের মধ্যে খুঁজে পাই। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ এনি সর্ট অফ, মানে কোনো মতেই, বলছে কোনো মতেই, ওয়াটারিং ডাউন, মাথায় রাখবো, ওয়াটারিং ডাউন মানে কি? জল ঢেলে দেওয়া বা নষ্ট করে দেওয়া। জল ঢেলে কি করা? নষ্ট করা। নষ্ট করা বা কি বলবো, নষ্ট করাই মানে আসে অফ গ্রেট কনসেপশন। কনসেপশন মানে কি? কনসেপশন মানে হচ্ছে তোমার কি বলবো, আদর্শ। কনসেপশন মানে কি? আদর্শ, আদর্শ। তাহলে বলছে কোনো মতেই সে এই মহান আদর্শকে আহ, দূরে সরিয়ে রাখতে এবং নষ্ট করতে করে দেওয়াকে পছন্দ করে না বা সহ্য করতে পারে না। ঠিক আছে? এবার তার মানে এখান থেকে আমরা কি জানলাম? যে মাকে চিনে নিতে হবে, মাকে চিনতে হবে খারাপ জিনিসের মধ্যে, এই যে লেখা আছে যে এভিল, টেরার, অ্যানালিসেন, খারাপ জিনিসের মধ্যে, এবং কি আনন্দের যে ভালো জিনিসগুলো, সুইটনেস অ্যান্ড জয়, তার মধ্যেও যে মায়ের আহ, অবস্থান, সেটাকে চিনে নিতে হবে। এবার কি বলছে? ফুলস, দেখো বলেছে কি? বোকা। কে বলেছে? হি এক্সক্লেমড, সে উত্তেজিত হয়ে বলবে। ওয়ান্স, একবার, সে একবার উত্তেজিত হয়ে বলেছিল, বোকা তারা। অ্যাজ হি ডুয়েল্ট, যেহেতু, হি ডুয়েল্ট, ডুয়েল্ট মানে কি? বাস করা, যেহেতু সে বাস করে। ডুয়েল্ট মানে কি? বাস করা। ইন কোয়াইট টক অন, বলছে যখন সে বাস করছিল আর সে একবার উত্তেজিত হয়ে বলেই ফেলেছিল। তাহলে কি বলে ফেলেছিল? প্রথমে বলেছিল বোকা, আর বোকার পরের লাইনটা কোথায় আছে? দেখো, বোকার পরের লাইনটা এখানে আছে। কথা বলতে বলতে, দ্য ওয়ারশিপ অফ দ্য টেরার, বলছে টেরার মানে কি? ভয়ানক, ভয়ানকের পূজা করা। অন, আর কি বলেছে? বিকামিং, বলছে হয়ে উঠবে। ওয়ান উইথ দ্য টেরার, বলছে ভয়ানককে পূজা করবে এবং ভয়ানকের সঙ্গে এক আত্মা হয়ে যাবে। ঠিক আছে? ভয়ানকের সঙ্গে মিলন হবে, এই জিনিসটা সে বলেছে। আর কি বলেছে? আবার বলেছে যে ফুলস, বোকা, দে পুট গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, গার্ল্যান্ড মানে কি? তোড়া বা মালা। কিসের মালা? ফুলের মালা। অ্যারাউন্ড থাই মানে তোমার, দেখো মাথায় রাখবা, থাই হচ্ছে ওল্ড ইংলিশে, থাই মানে তোমার বা ইয়োর। ঠিক আছে? নেক মানে গলাতে। তাহলে কি বলছে? বোকা তারা যারা মালা পরায়, ফুলের মালা পরায় তোমার গলাতে, এবং দেন তারপরে স্টার্ট করে বা শুরু করে ব্যাক ইন টেরার, এবং স্টার্ট ব্যাক মানে হচ্ছে চমকে পিছনে সরে যায়। স্টার্ট ব্যাক মানে কি? চমকে পিছনে সরে যায়। ইন টেরার, ভয়ে। অ্যান্ড কল থি, হ্যাঁ দেখো থি, যেটা থি মানে হচ্ছে তোমাকে, THEE, থি, এটা হচ্ছে ওল্ড ইংলিশে, এখন এটা ইউজ করি না, কিন্তু আগে ইউজ করতাম। তাহলে থি মানে কি? ইউ। থি মার্সিফুল, দেখো এখানে মার্সিফুল আর এম বড় হাতের আছে না? তার মানে এটাও কাকে বোঝাচ্ছে? বলেছি না, প্রথম অক্ষর যখন বড় হাতের দেখবো, সেটা কোনো আধ্যাত্মিক বিষয়কে বোঝাবে বা ভগবানকে বোঝাবে। এবং কি তোমাকে বলে, কল মানে ডাকে, কি বলে ডাকে তোমাকে? তোমাকে বলছে মার্সিফুল মানে ক্ষমা, ক্ষমাদাতা, ক্ষমা দাতা হিসাবে ডাকে তোমাকে। তাহলে কি বলছে দেখো? বলছে তারা বোকা, কারণ তারা তোমার গলাতে ফুলের মালা পরায়, মানে তোমার মানে কি? মায়ের গলাতে ফুলের মালা পরায়, আর পরে আবার ভয় খেয়ে যায়। কি দেখে? ভয় মানে তোমার যে ভয়ানক রূপ, সেটা দেখে ভয় খেয়ে যায়। আবার তোমাকে কি বলে? তোমাকে আবার বলে যে তুমি হচ্ছে ক্ষমাদাতা। তাও কি বলছে? অ্যান্ড, এবং, অ্যাজ হি স্পোক, যখন সে কথা বলে, দ্য আন্ডারলাইং মানে লুকিয়ে থাকা, আন্ডারলাইং মানে কি? লুকিয়ে থাকা, ইগোইজম, অহংবোধ, ইগো মানে হচ্ছে নিজে, ইজম মানে বোধ, অহংবোধ, অফ ওয়ারশিপ, পূজা করার যে অহংবোধ, যখন সে বলল, কি বলল? যে পূজা করার যে অহংবোধ, সেটা লুকিয়ে থাকে। দ্যাট ইজ ডিভটেড টু কাইন্ড গড, যেটা কি? কাইন্ড মানে দয়ালু ভগবানের জন্য লুকিয়ে থাকে। টু প্রভিডেন্স, তারই তারই বিপরীতে, দ্য কনসোলিং ডিভিনিটি
without a heart for God in the earthquake or God in the volcano overwhelm the listeners। কি বলছে, এবং যখন সে কথা বলে, কি বলে কথা, যে পূজা করার মধ্যে যে অহংবোধটা আছে সেটা লুকিয়ে থাকে কাদের মধ্যে, যাদের মধ্যে যারা হচ্ছে কি ডিভোটেড, মানে হচ্ছে মানে শ্রদ্ধা করে, ডিভোটেড মানে শ্রদ্ধেয়। কাকে শ্রদ্ধা করে, বলছে দয়ালু ভগবানকে শ্রদ্ধা করে। কাকে পূজা করে, কনসোল মানে যে শান্তি করে, শান্তি দেয়, কনসোল মানে শান্তি দেওয়া, শান্তি দেয় যে ডিভিনিটি মানে হচ্ছে ভগবান, সেই ভগবানকে মানে মঙ্গলময় ভগবানকে। উইদাউট আ হার্ট, বলছে তার মনে কোনো হৃদয় নেই। কার জন্য হৃদয় নেই, সেই ভগবানের জন্য হৃদয় নেই যে কিসে বাস করে, যে আছে ওর মধ্যে কিসের মধ্যে, আর্থকুয়েক ভূমিকম্পের মধ্যে, বা সেই ভগবানের জন্য যে কিসে থাকে, ভলক্যানো মানে অগ্নুৎপাতের মধ্যে। ওভারওয়েলমড মানে মন কেড়ে নেয় বা মন ছুঁয়ে নেয়। কাদের মন ছুঁয়ে নেয়, দ্য লিসেনার, যারা স্বামীজির কথা শুনছে সেই শ্রোতাদের মন কেড়ে নেয়। তাহলে দেখো লাইনটা কিন্তু অনেক বড়, কিন্তু লাইনটার মানেটা বুঝো। যখন সে কথা বলে, কি কথা বলে, যে যারা পূজারী আছে তারা কি করে, অহংকার করে যে তারা দয়ালু ভগবানকে পূজা করে, যে শান্তিময় যে ভগবান তাকে পূজা করে, কিন্তু তাদের মনে কোনো জায়গা নেই সেই সমস্ত ভগবানের জন্য যারা কি খারাপ জিনিসের মধ্যে বিরাজ করে। যেমন খারাপ জিনিস কি কি, একটা ভয়ঙ্কর, যেমন আর্থকুয়েক, যেমন কি ভলক্যানো, এই সমস্ত জিনিসের মধ্যে যে বিরাজ করে সেই ভগবানের জন্য কোনো জায়গা নেই। এই জিনিসটা প্রত্যেকটা শ্রোতার, লিসনারদের, যারা স্বামীজির কথা শুনছে তাদের মনটা ছুঁয়ে যায়। ওয়ান একজন মানে দেখেছিল, দ্যাট সাচ ওয়ারশিপ, সাচ মানে এমন, সাচ মানে কি এমন, একজন দেখতে পেয়েছিল যে এমন ওয়ারশিপ, এমন যে পূজাটা, ওয়াজ অ্যাট বটম, বটম মানে কি একেবারে নিচে, সেটা কি একেবারে নিচে থাকে, মানে একেবারে নিকৃষ্ট মানের। একজন এই সমস্ত পূজাকে একেবারে নিকৃষ্ট মানের চোখে দেখে বা নিকৃষ্ট বলে মনে করে। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, যেমনটা যে হিন্দু লোকগুলো হয় তারা যেটাকে বলে, হিন্দুরা যেটা বলে, মেরেলি মানে শুধু, শপকিপিং, শপকিপিং মানে কি দোকানদারি, এটাকে হিন্দুরা কি বলে, দোকানদারি বলে। ওয়ান রিয়েলাইজেশন, এবং একজন বুঝতে পারে, দ্য ইনফিনিটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ টিচিং, বলছে বুঝতে পারে, কি বুঝতে পারে, ইনফিনিটলি মানে হচ্ছে অসীম, মহান সাহস, এবং ট্রুথ সত্য, কিসের সত্য, এই শিক্ষার যে সত্য, যে ভগবান ম্যানিফেস্ট বিরাজ করে, ম্যানিফেস্ট মানে কি বিরাজ করে, থ্রু এভিল বলছে খারাপের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড বলছে ভালোর মধ্যেও। তাহলে কি একজন কি করে, এই সমস্ত যে পূজা, যে ভালো ভালো ভগবানকে পূজা করব, দয়াময় ভগবানকে পূজা করব, এই জিনিসটাকে একেবারে নিকৃষ্ট মানের মনে করে। আর যেমনটা হিন্দুরা বলে, এটাকে কি বলে তারা, এই পূজাটাকে বলে হচ্ছে দোকানদারি। এবার দোকানদারি কেন বলে, যে মা আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও, পরীক্ষায় পাস করে দিলে তোমাকে আমি এত বলি দেবো বা কিছু একটা দিব। তার মানে কি কিছু দেওয়া নেওয়া, আর দেওয়া নেওয়া কোথায় হয়, দেওয়া নেওয়া তো দোকানে হয়। সেই জন্য কি বলেছে হিন্দুরা, এটাকে বলেছে হচ্ছে কি দোকানদারি, এই জিনিসটা সে মনে করে। এবং একজন বুঝতে পারে, যখন মানে বুঝতে পারে কি, যে অসীম একটা মহান যে একটা সাহস, এবং কি সত্যের যে কথাটা, যে কি একটা শিক্ষা দেয়, যে ভগবান বিরাজ করে, ভগবানকে পাওয়া যায়, ম্যানিফেস্ট মানে পাওয়া যায় বা বিরাজ করে খারাপ এবং কি ভালোর মধ্যেও। মানে এখান থেকে আমাদের যদি এতগুলো লাইন পড়ার পরে যেটা মধ্যে কথা যেটা জানতে পারলাম, সেটা আমরা কি জানতে পারলাম, যে ভগবান শুধু ভালোর মধ্যে বিরাজ করে না, ভগবান খারাপের মধ্যেও বিরাজ করে। ঠিক আছে। ওয়ান একজন দেখেছিল, দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড, সত্যিকারের যে কি বলবো, অ্যাটিটিউড মানে কি, অ্যাটিটিউড মানে যে পদ্ধতি, যেটা ফর দ্য মাইন্ড, মাইন্ড মানে কি মনের জন্য, অ্যান্ড উইল এবং মনের জোর, উইল মানে কি মনের জোরের জন্য, যে আর নট টু বি ব্যাফেলড মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, ব্যাফেল মানে কি অবাক হয়ে যাওয়া বা হতভম্ব হয়ে যাওয়া।
হতভম্ব হতে হবে না, নট টু বি, এই যে নট টু বি, হতভম্ব হতে হবে না পার্সোনাল সেলফ, নিজের যে পার্সোনাল যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের দ্বারা। মানে একজন এই সত্যটাকে দেখতে পেয়েছিল যে নিজের ইচ্ছায় এবং মনের মাধ্যমে কেউ নিজের যে ব্যক্তিত্ব, মানে আমি যে একটা মানুষ, সেই মানুষ যে একাই, সেই জিনিসটাতে হতভম্ব হওয়া যাবে না। ওয়াজ ইন ফ্যাক্ট, ওটা ছিল সত্যি সত্যি বলতে গেলে দ্য ডিটারমিনেশন, মানে কি একেবারে প্রতিজ্ঞা, ডিটারমিনেশন মানে কি প্রতিজ্ঞা, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ। বলছে স্টার্ন মানে কি কঠোর, এটাই ছিল কি ওয়ার্ডস মানে কঠোর কথা, যেটা স্বামী বিবেকানন্দের মুখ থেকে বেরিয়েছিল। কি বেরিয়েছিল? টু সিক ডেথ নট লাইফ, বলছে মৃত্যুকে খোঁজ করো, জীবনকে নয়। টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোয়ার্ডস পয়েন্ট, নিজেকে তুলে ধরো বা ঝুঁকে দাও কোথায়? সোয়ার্ড মানে তারওয়ালের যে ধার সূচল অংশ সেখানে। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, বলছে আজীবনের জন্য হয়ে যাও কি সেই ভয়ানকের সঙ্গে এক আত্মা। তাহলে এইটুকুর মধ্যে আমরা যেটা জানতে পারলাম, সেটা কি জানতে পারলাম যে একটা যে আসল সত্যি যেটা দেখতে পাবে মানুষ, সেটা কি? সেটা এই যে মানুষ যে নিজেকে এক মনে করছে, যে আমরা পার্সোনাল যে নিজস্ব যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব থেকে পৃথক হতে হবে। সেটার দ্বারা হতভম্ব হতে হবে না যে এই যে চরিত্রটা আমি আছি এটাই যে আমি বাস্তবে, সেটা না। এর দ্বারা হতভম্ব হতে হবে না, এটার জন্য নিজেকে কনফিউজ করতে হবে না। বুঝতে হবে আসল যে সত্যটা, যে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে একদম। এই জিনিসটা কঠোরভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদেরকে মৃত্যুকে খুঁজতে হবে, জীবনকে নয়। আমাদেরকে তারওয়ালের ধারের মধ্যে নিজেকে তুলে ধরতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো? এই যে ভয়ানক যে দেবতা, তার সঙ্গে আমরা একাত্মা হতে পারবো। ঠিক আছে? তাহলে এই পার্টে আমরা এতটা শিখলাম। এবার নেক্সট পার্টে আমরা তার পরের টুকুটা পড়বো। ঠিক আছে?